ভোটাররা গণভোটের বিষয়বস্তু অবহিত না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার ইসি। মত বিশ্লেষকদের সুপারিশ যাচাইয়ের তাগিদ। দিনক্ষণ নিয়ে একমত না হলে নতুন সংকটের শঙ্কা। নভেম্বরের শুরুতেই প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। সনদ নিবন্ধন প্রতীক নিয়েই ভাবছে এনসিপি। গাজীপুরের অলিতে গলিতে ঝুটের গুদাম। আগুনের ঝুঁকি নিয়ে উদ্বেগ। নিয়ম না মানার প্রবণতায় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। রাজনৈতিক পালাবদলের পরও বদলায়নি পরিস্থিতি। এবং যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার সম্মতি পাকিস্তান আফগানিস্তানের। তুরস্ক কাতারের মধ্যস্থতায় সিদ্ধান্ত। শান্তি রক্ষায় আরও বিধান যুক্ত হচ্ছে 6 নভেম্বরের বৈঠকে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। গণভোটের ব্যালট হতে পারে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বড়। জুলাই সনদ বাস্তবায়নে 48টি সুপারিশ সহ সংবিধান সংশোধন বিলের খসড়াও থাকবে এতে। এর ওপর জনগণের হ্যাঁ না ভোটের সুযোগ রাখার কথা বলছে ঐকমত্য কমিশন। তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে গণভোটের বিষয়বস্তু ভোটাররা ভালোভাবে অবহিত না হলে এবং ভোট দেওয়ার পদ্ধতি সহজ না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার এবং নির্বাচন কমিশন। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের উচিত কমিশনের সুপারিশগুলোকে সংবিধান বিশেষজ্ঞ এবং দলগুলোর সঙ্গে শেষবারের মতো আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। দেশে এ পর্যন্ত গণভোট হয়েছে 3 বার। এখন চতুর্থ দফা নিয়ে চলছে আলোচনা। আগের 3 বার সুনির্দিষ্ট একটি বিষয়ে গণভোট হলেও এবার সংবিধান সংশ্লিষ্ট প্রায় অর্ধশত বিষয়ে হবে হানা ভোট। জাতীয় ঐকমত্য কমিশন বলছে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয় থাকবে গণভোটের ব্যালটে। এর বিপরীতে মতামত দেবেন নাগরিকরা। একটা হলো 48টা থাকবে একটা প্যাকেজ, ওটার ব্যাপারে হা না হয় না উত্তর, এবং একই সাথে এই 48টার ভিত্তিতে একটা সংবিধান সংশোধন বিল খসড়া ওটাও ব্যালটে থাকবে, এবং জনগণ ওই আরেকটার পরিপূরক। তো জনগণকে হা না হয় না উত্তর দেবে। আমরা বলেছি সরকার সিদ্ধান্ত নেবে, হয় নির্বাচনের দিনে, না হয় যে কোনো সময় নির্বাচনের আগে। সাবেক নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলছেন ভোটারদের বিস্তারিত অবহিত না করে সংবিধান সংশোধনে গণভোট করা খুবই চ্যালেঞ্জিং হবে। আত্মস্থ করা কঠিন। সাধারণ ভোটারদেরকে যথেষ্ট ভোটার এডুকেশনের প্রয়োজন। যদিও নির্বাচন এবং গণভোটের ভিতর শুধু ব্যালটের পার্থক্য থাকে, আর সব কিছুই কিন্তু এক। কন্টেন্ট যেটা আছে এটার কিভাবে প্রেডিক্টেড হবে, অর্থাৎ ব্যালটে এটা কিভাবে প্রদর্শিত হবে। আমাদের দেশে ভোটাররা আসে প্রার্থীর প্রচারণায়। এখানেও চ্যালেঞ্জ হয়ে যাবে ভোটাররা যদি বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে অবহিত না হয় এবং তাদেরকে ভোট দেওয়ার পদ্ধতিটাকে যদি সহজীকরণ করা না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের উচিত গণভোট আয়োজনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশমালা সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই করে চূড়ান্ত করা। আবার রাজনৈতিক দলের সাথে আরেকবার বসা, ইনস্টিটিউশনাল এক্সপার্ট দিয়ে সুপারিশগুলোকে চূড়ান্ত করা, মানে যেগুলো সংকট তৈরি করতে পারে, ক্রাইসিস তৈরি করতে পারে, সেটিকে বাদ দেওয়া। ঐকমত্য কমিশন যেটা বলতেছে এটাই চূড়ান্ত, এইভাবে জিনিসটাকে না দেখা। আপনি যদি ভোটের পক্ষে ভোট আনতে চান, আপনি এটাকে প্রচারে আনতে হবে, ভালো প্রচারণা চালাইতে হবে। জাতীয় নির্বাচনের দিন নাকি আগে গণভোট হবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে নতুন সংকট তৈরির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজনীতি এখন নির্বাচনমুখী। জনগণের দোরগোড়ায় পৌঁছাতে শক্তিশালী প্রার্থীর খোঁজে দলগুলো। নভেম্বরের শুরুতেই একক প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। একই সঙ্গে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে জোটে ভেড়াতে তৎপর দলটি। অন্যদিকে 300 আসনে প্রার্থী দিলেও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। তবে জোট গঠন বা নির্বাচন নয়, বরং জুলাই সনদ, দলের নিবন্ধন এবং প্রতীক নিয়েই বেশি ভাবছে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই সনদ স্বাক্ষরের পর থেকেই নির্বাচনী টানেলে দেশ। প্রার্থী বাছাই, জোট গঠনের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছে দলগুলো। অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষা প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যেও।
এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে দলটি। আলোচনা চলছে যুগপৎ আন্দোলনের শরিক দল ও অন্য দলের সঙ্গেও। অন্যদিকে ৩০০ আসনে প্রচারণায় নেমেছেন জামায়াতের প্রার্থীরা। ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়েও তৎপর দলটি। আলোচনা তুঙ্গে এনসিপিও। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট নাকি গণ অধিকার এবি পার্টির মতো দল নিয়ে আলাদা মোর্চা, তা নিয়ে আলোচনা রাজনীতির মাঠে। যদিও নির্বাচনী তৎপরতায় দৃশ্যমান কর্মকাণ্ড নেই দলটির। এনসিপি রাজনৈতিক লিয়াজো কমিটির এই প্রধান বলছেন, বিভিন্ন দলের পক্ষ থেকে আহ্বান জানালেও এখনই জোট গঠন নিয়ে ভাবছে না তার দল, বরং জুলাই সনদ নিবন্ধন বা প্রতীকের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তারা। এনসিপি এখন পর্যন্ত নির্বাচনের জোট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি, বরং এনসিপির সাথে সবগুলো দলই নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনাগুলো শুরু করছিল। জুলাই সনদের আইনি ভিত্তি, স্বাক্ষর এবং এনসিপির নিবন্ধন, মার্কা এই বিষয়গুলো এখনও সমাধান হয়নি। ফলশ্রুতিতে নির্বাচনের কোন দলের সাথে জোট হবে কিংবা হবে, এনসিপি এখন পর্যন্ত জোটের বিষয়ে ভাবছে না। ইসলামী দলগুলো নিয়ে ৭ দফা দাবিতে রাজপথে থাকলেও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতায় আপত্তি নেই জামায়াতের। এসব দলকে পর্যাপ্ত আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। আগামী বাংলাদেশ গঠনে, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চান। তাদের কারোর সাথে আমাদের দূরত্ব নেই, সবার সাথে আমরা জোট গঠনের ব্যাপারে বা আসন ভিত্তিক সমঝোতার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এখন ৩০০ আসনেই ঘোষণা করে দিয়েছি। তারপরে যার সাথে আমার যেখানে সমঝোতা হবে সেখানে আমরা ছাড় দেব। অন্যদিকে নভেম্বরের প্রথমার্ধে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক সহ অন্য যেসব দলের সঙ্গে সমঝোতা হবে তাদের নামও থাকতে পারে তালিকায়। দলটির এই নেতা বলছেন, শুধু নির্বাচন নয়, এসব দলকে নিয়ে সরকার পরিচালনাও করতে চায় বিএনপি। আগামী মাসের প্রথমার্ধে নমিনেশনগুলো ডিক্লেয়ার করে দেবে। আমাদের শরিক দলগুলো যারা নাকি যুগপথে ছিল তাদের সাথে আলোচনা হয়ে সিটটা ঠিক মতো সমঝোতা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো। এগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে। যুগপথ আন্দোলন যারা ছিল তাদের সাথে নিয়ে আমরা চলবো, খালি ইলেকশন না, সরকারও তাদের নিয়ে চালাবো আমরা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ নিয়ে দলগুলোর মতপার্থক্য আরও তীব্র হয়েছে। নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট না মানার ঘোষণা দিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে দলটির মহাসচিব বলেছেন, সই হওয়ার পর অগোচরে সনদ পরিবর্তন করে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ৪৮টি বিষয়ে গণভোটের সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক আখ্যা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা। এই বিষয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনায় দলগুলোর দেয়া প্রস্তাব উপেক্ষা করে অগোচরে জুলাই সনদে পরিবর্তন জাতির সঙ্গে প্রহসন ও প্রতারণা। জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ ১ বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। কমিশনের দেয়া সুপারিশমালায় দলগুলোর দেয়া নোট অফ ডিসেন্ট বাদ দেয়া না জানিয়ে নতুন করে সংবিধান সংস্কার পরিষদ যুক্ত করায় ক্ষুব্ধ বিএনপি। উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। দলটির মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নেই বর্তমান সরকারের। ঐকমত্য প্রতিষ্ঠায় অনেক ছাড় দিলেও দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে দায়বদ্ধ তারা। আপত্তি থাকা বিষয়ে প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যাবে বলেও জানান মির্জা ফখরুল। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ২৭০ পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক
উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতির সামনে তুলে ধরলাম, প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। বিএনপি মহাসচিব জানান, নির্বাচনের আগে গণভোট মানবে না তার দল। ডক্টর ইউনূস ঘোষিত সময়ে হতে হবে জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। সুপারিশ নিয়ে আপত্তি থাকলেও নির্বাচন নিয়ে এখনো বিএনপি বর্তমান সরকারে আস্থা রাখতে চায় বলেও জানান মির্জা ফখরুল। আমরা সেটা আস্থা রেখেছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামায়াত বলছে প্রতারণা নয়, ঐকমত্য কমিশনের সুপারিশে পূরণ হয়েছে জনগণের প্রত্যাশা। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। যারা গণভোট বানচালের চক্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মত নেতাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল করে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনে উপস্থিত হন দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল। সিইসির সঙ্গে দেখা করে আলাদাভাবে স্মারকলিপি দেন ৮ দলের নেতারা। পরে নেতারা সাংবাদিকদের জানান, নভেম্বরে গণভোট, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং সংশোধিত আরপিও অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছেন তারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, যারা গণভোট বানচালের চক্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গণ অভ্যুত্থানের প্রেক্ষিত আমাদের নতুন বাংলাদেশ, সেখানে হায়ের পক্ষে দেশের জনগণ রায় দিবে। যারা নায়ের দিবে, যাবে, কথা বলবে, জুলাইয়ের চেতনার পরিপন্থী এই কাজের কারণে জনগণের কাছে তারা দীক্ষিত শক্তি হিসেবে গণ্য হবে। নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। আর আরেকটা বলেছি, সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। এদিন বিকেলে মগবাজারে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেখানে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের উদ্দেশ্যে কেউ কেউ রাজনীতির মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছে। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে, এবং এরকম পরিস্থিতির জন্যে এই সরকারকে এবং যারা মাঠ গোলাটি করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। জামায়াত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে নেতারা বলেন, একসঙ্গে গণভোট মেনে নেবেন না তারা। দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট করছে 5%। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ হতাশাজনক উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আরও বলেন, যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন অন্য উপদেষ্টারাও। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিকেলে উপদেষ্টা পরিষদ বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই সনদ কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে দ্রুতই সে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন, এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধিতা হতাশাজনক উল্লেখ করে তিনি বলেন, যে যাই বলুক, আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয়, এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। ওনাদের তো আসলে ঐক্যমত হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে। যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব।
উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবাধিকার সুরক্ষা অধ্যাদেশ, জুলাই জাদুঘর অধ্যাদেশ সহ কয়েকটি আইনের চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। যে নিয়োগ প্রক্রিয়ায় নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে শাপলা ফুলের পরিবর্তে কলি ইসির তালিকায় যোগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। নেতাদের হুঁশিয়ারি, শাপলাই হবে তাদের দলীয় প্রতীক, এ নিয়ে কোনো আপোষ করা হবে না। বৃহস্পতিবার বিকেলে জাতীয় যুব শক্তির সেমিনারে অংশ নিয়ে ইসির বিরুদ্ধে প্রতারণামূলক আচরণের অভিযোগ তুলেন এনসিপি নেতারা। এ সময় বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা। শাপলাকে প্রতীক হিসেবে পেতে শুরু থেকেই অনড় অবস্থানে এনসিপি। বৃহস্পতিবার ইসির প্রতীক তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করার পর এই নিয়ে প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। ফুলের পরিবর্তে কলি যোগ করায় ইসির বিরুদ্ধে প্রতারণামূলক আচরণের অভিযোগ করেন তারা। যুবশক্তির সেমিনারে অংশ নিয়ে শাপলা প্রতীক নিয়ে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াতে যেতে চাই। শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব, এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তাহলে তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন, এবং এই জায়গায় বোঝা যায় এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম, সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে, এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন। সেমিনারে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট মনে করিয়ে দেন, বলেন সমালোচনা করেন বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের। পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে যে সনদ কিভাবে বাস্তবায়ন হয়, কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি, অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে, কাগজ হিসেবে থাকে, জনগণের কোনো কল্যাণে আসে না। ওই রাস্তায় আমরা ফেরত যাব না। গণভোটে হ্যাঁ ভোট দিন। মানুষকে আমি কিসে হ্যাঁ ভোট দিতে বলছি? আমার পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি নাকি বিএনপি পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি? এই প্রশ্নের মধ্যে যদি নোট অফ ডিসেন্ট রাখা হয় তাহলে এটা পুরোপুরি অর্থহীন একটা হাস্যকর জিনিস তৈরি হবে। আমরা দেখছি বিএনপি দিন গুনছে কখন ডিসেম্বরের 7 তারিখ আসবে আর কখন তফসিল ঘোষণা করা হবে। আমরা বলছি যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করা হয় তাহলে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোন ধরনের তফসিল ঘোষণা করা হবে না। এ সময় জাতীয় পার্টির বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করতে দলটির প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা। বলেন জুলাই সনদ জনগণের সামনে উন্মুক্ত করলেই স্বাক্ষর করবে এনসিপি। শাপলা ছাড়া অন্য কোনো মার্কা আমরা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাতের ঘটনায় মতিঝিল থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। সরানো হয়েছে সঞ্চয়পত্র বিভাগের 3 কর্মকর্তাকে। বাংলাদেশ ব্যাংক সবচেয়ে নিরাপদ জায়গা থেকেই সঞ্চয়পত্রের 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তনের পর প্রথমে এনআরবিসির দিনাজপুরের উপশাখায় টাকা স্থানান্তর হয়। একই দিনে ওই অর্থ রাজধানীর শ্যামলীর শাখায় স্থানান্তর করে তুলে নেয় চক্রটি। একই প্রক্রিয়ায় ডাচ বাংলা ব্যাংক থেকে 30 লাখ আর এনআরবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা হলেও দুটি জালিয়াতি বন্ধ করে বাংলাদেশ ব্যাংক। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার নামে সঞ্চয়পত্র হয়েছে ওনার অজ্ঞাতে এই সঞ্চয়পত্রের পেছনে যে তার যে একটা সেলফোন নাম্বার দেওয়া থাকে যেটার মাধ্যমে উনি মেসেজ পান, সেই নাম্বারটা চেঞ্জ করা হয়েছে এবং একই সাথে তার যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটাও পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ ব্যাংক পরিবর্তন করে ভিন্ন করা হয়েছে। চেকার মেকারের যে পাসওয়ার্ডগুলো এগুলো কম্প্রোমাইজ হয়েছে বলে প্রাথমিকভাবে বলেছে এবং এই হিসেবে তদন্ত চলছে। এরই মধ্যে সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংক থেকে যে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে সার্ভার থেকে। তদন্তের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে 25 লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন একজন গ্রাহকের ব্যাংক হিসাব অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। 4 দিন পরই সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনা ঘটে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
6 বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট জেলা মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ। কাজের ধীর গতিতে মেয়াদ বাড়ানো হয়েছে দ্বিতীয় দফায়। খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। তবে বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষের আশ্বাস সড়ক বিভাগের। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উঠে গেছে ইট সুরকি, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, বৃষ্টি হলেই জমে হাঁটু পানি। কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে সতাল পর্যন্ত সড়কের এমন বেহাল দশা দীর্ঘদিনের। কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট 20 কিলোমিটার সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণের কাজ চলছে প্রায় 6 বছর ধরে। শহরের যানজট কমাতে একই সঙ্গে শুরু হয় সদর উপজেলার 6 থেকে 1400 পর্যন্ত 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় আগামী বছরের জুন পর্যন্ত। খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে প্রায়ই উল্টে যাচ্ছে ছোট ছোট যানবাহন, ঘটছে দুর্ঘটনা। প্রতিদিনে 2-4টা করে পোল্ট্রি খা। আমরা কলেজে যাওয়া আসা করি, অনেক প্যাসেঞ্জার আছে, অনেক জায়গায় যায়, কিন্তু এই যে ছোটখাটো গাড়ি দিয়ে যাইতে অনেক সমস্যা। আমাদের গাড়ি অনেক সময় চাকা পাংচার হয়ে যেতেছে, কারণ যে আশেপাশে রডের কোনা বেড়ে গেছে, দেয়াল ভাঙছে। আমরা চাই রাস্তাটা দ্রুত কাজ শেষ হোক। ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে জানিয়ে সড়ক বিভাগ বলছে বর্ধিত সময়ের মধ্যেই বাইপাস সহ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে। আশা করছি হয়তো 6 যে বাইপাস যেটি আছে সেটি সহ কিশোরগঞ্জ থেকে একেবারে আপনার চামড়াঘাটের আগ পর্যন্ত আমরা হয়তো সমুদ্রের কাজটা শেষ করতে পারব। 2019 সালের 30 অক্টোবর 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে জেলা মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নির্মাণ ব্যয়ের 10 গুণ বেশি খরচ করে হয়েছে সংস্কার। তারপরও বিভিন্ন স্থানে মাটি ধসে ভেঙে গেছে অর্ধেকেরও বেশি রাস্তা। হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। এমন দশা গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়কের। চরম ভোগান্তি নিয়ে সড়কটি দিয়ে চলাচল করছে 15টি গ্রামের অন্তত 2 লাখ মানুষ। দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। জয়ন্ত শিরালির রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। নির্মাণ ব্যয়ের 10 গুণ বেশি খরচ করে সংস্কার হয়েছে গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়ক। তারপরও বিভিন্ন স্থানে মাটি ধসে ভেঙে গেছে অর্ধেকেরও বেশি সড়কের। উঠে গেছে কার্পেটিং, হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। প্রতিদিন ঝুঁকি নিয়ে হেলে দুলে চলাচল করছে শত শত যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তি নিয়ে রাস্তাটি দিয়ে চলাচল করছে 15টি গ্রামের অন্তত 2 লাখ মানুষ। সড়কটি দ্রুত মেরামতের দাবি তাদের। ডাইন সাইড ফুল ভাঙ্গা, গাড়ি পোল্ট্রি খাওয়ার চান্স আছে। যাত্রী নিয়ে আমাদের অনেক ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাইতে হয়। আমরা একটা ভালো সমাধান চাই, সরকারের কাছে চাই খুব দ্রুত রাস্তাটা মেরামত করে দেখ। সংস্কারের জন্য টেন্ডার আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কার্যক্রম নিয়েছে, এটা আমাদের দরপত্র আহ্বান পর্যায়ে রয়েছে। ইনশাআল্লাহ দরপত্র আহ্বান প্রক্রিয়া শেষ করে আমরা এই রানিং অর্থ বছরের মধ্যে এই কাজটা সুচারুভাবে সম্পন্ন করব। 1999 সালে 1,70 লাখ টাকা ব্যয়ে নির্মাণ হয় 10.5 কিলোমিটারের সড়কটি। পরবর্তীতে 2019 সালে শুধুমাত্র সড়কটি মেরামতে ব্যয় হয় 10,64 লাখ টাকা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। 6 মাস আগে কাজের মেয়াদ শেষ হলেও মাদারীপুরের শিবচরে 11.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 66 মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ শেষ হয়নি আজও। এতে চরম দুর্ভোগে উপজেলার 3টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। জেলা প্রশাসন বলছে জমি অধিগ্রহণ না করে সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় সৃষ্টি হয়েছে জটিলতা। আর বাস্তবায়নকারী LGEDর দাবি, সমস্যা সমাধানে চলমান রয়েছে কার্যক্রম। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদত আকন। খালের উপর দাঁড়িয়ে আছে অসমাপ্ত সেতু, রডে ধরেছে মরিচা, ভোগান্তিতে বাসিন্দারা। মাদারীপুরের শিবচরের চান্দেরচর বাজারের উত্তর পাশে 2023 সালে 10,75 লাখ টাকা ব্যয়ে 66 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED, যা চলতি বছরের মে মাসে শেষ হওয়ার কথা। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ায় 5 আগস্ট সরকার পতনের পর কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। এতে কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগের শেষ নেই উমিদপুর ভদ্রাসন ও কুতুবপুর ইউনিয়নের কৃষকদের। স্কুল কলেজের
শিক্ষার্থীরাও পড়েন বিড়ম্বনায়। পাশাপাশি সেতুর পাশে অস্থায়ীভাবে তৈরি করা অ্যাপ্রোচ সড়ক দিয়ে যাতায়াতে প্রায় ঘটছে দুর্ঘটনা। জনগণ অনেক ভোগান্তি, এনে গাড়ি না আসতে অনেক সমস্যা, গাড়ি উল্টে যায়। কালকে একটা লোকের মাথা ফেটে গেছে, ভ্যান পড়ে যায়। আমরা চাই যে আমাদের এই ব্রিজটা অতি শীঘ্রই হোক। অবশ্য সেতুটির নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে শিগগিরই সমস্যা সমাধানের কথা জানায় সংশ্লিষ্টরা। জমির মালিকগণের সাথে কথা হয়েছে, অধিগ্রহণ সম্পূর্ণ হলে তাদের কোনো বাধা নেই, তারা জমি দিবেন, প্লাস হলো কাজ করতেও কোনো বাধা নেই। সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে জানানো হয়েছে এবং এটি কার্যক্রমটি চলমান আছে। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাই সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। 14 মাস আগে বন্ধ হওয়া সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র 50%। এই সেতুটি চালু হলে একদিকে এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে, অন্যদিকে শিবচর উপজেলায় না গিয়ে সরাসরি রাজধানী ঢাকার সাথে যাতায়াত করতে পারবেন 3টি ইউনিয়নের বাসিন্দারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। পার্বত্য এলাকার সব ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে বেশি জোরদার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা পুলিশ লাইনে কয়েকটি স্থাপনার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, ভোটে কেউ ঝামেলা করতে পারবে না, সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে। কোথাও কোনো অনিয়ম হলে ভোট বাতিল করে দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। গাজীপুরের অলিতে গলিতে নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠেছে ঝুটের গুদাম। আবাসিক এলাকায় এসব গুদাম ও দায়সারা লাইসেন্স প্রক্রিয়ার কারণে এই শিল্পাঞ্চল পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। অথচ প্রত্যাশা ছিল রাজনৈতিক পালাবদলের সঙ্গে হয়তো শেষ হবে দীর্ঘদিনের এই অনিয়ম। এমন বাস্তবতায় প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। আগুনে পুড়ছে একের পর এক গুদাম। ঝুটেরই আগুনের সামনে যেন অসহায় দমকল বাহিনীও। লেলিহান শিখায় ঝুটের গুদামের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট আর স্কুল। আগুনের সূত্রপাত কিভাবে কিংবা কেনই বা ভয়াবহ হলো এই আগুন, এসব প্রশ্নের উত্তর খোঁজার আগেই আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সব ক্ষত ভুলে ধ্বংসস্তূপে চলছে আরও বড় আকারের গুদাম তৈরির কাজ। সাধারণত শুকনো মৌসুম অর্থাৎ শীতকালকে বলা হয় আগুনের ঝুঁকির মৌসুম। তবে গাজীপুরের চিত্র ভিন্ন। প্রায় প্রতিদিনই এখানকার কোনো না কোনো ঝুট গুদামে আগুন লেগেই থাকে। নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র গড়ে ওঠা কারখানা আর ফায়ার সেফটি না মানাই এর অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। তার উপর আবাসিক এলাকায় গুদাম নির্মাণ করায় আতঙ্ক বাড়িয়েছে আরও কয়েক গুণ। আগুন লাগলে তো মানুষের ব্যাপক, এটার কোনো দিক বিদিক কোনো থাকে না। শুধু ঝুট না, সাথে পলিথিন সহ নানা ধরনের কেমিক্যাল জাতীয় জিনিসপত্রগুলো গোডাউনের মধ্যে থাকে। ফাঁকা জায়গায় এই গোডাউনগুলো করানো উচিত, নির্দিষ্ট একটা এরিয়া থাকা উচিত। শুধু আবাসিক এলাকায় নয়, ঝুট মজুত করা হয়েছে মানুষের বাসাবাড়িতেও। দায়সারা লাইসেন্স প্রক্রিয়া আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই শিল্পাঞ্চল পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। এমন বাস্তবতায় সব দফতরকে সমন্বয়ের পরামর্শ ফায়ার সার্ভিসের। ঝুট গোডাউনে সাধারণত মালিক যারা আছে তারা লাইসেন্স নিতে চায় না। যারা এই লাইসেন্স নিচ্ছে না বা অগ্নি নিরাপত্তা ফলো করছে না, তার জন্য আমরা পাশাপাশি আইনের প্রয়োগ করছি। রাজনৈতিক পালাবদলের সঙ্গে এই অনিয়মের শেষ হওয়ার প্রত্যাশা ছিল গাজীপুরবাসীর। তবে বাস্তবতা, অবৈধ এসব গুদাম দিন দিন বেড়েই চলছে। ফায়ার ব্রিগেড শর্ত সাপেক্ষে কিছু গোডাউনকে লাইসেন্স দিচ্ছে, কিন্তু সেই শর্তগুলো পূরণ হচ্ছে কিনা সেদিকে নেই তদারকি বা মনিটরিং। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পুরো গাজীপুর জুড়ে ঠিক কতগুলো ঝুটের গুদাম রয়েছে তার কোনো হিসেব নেই কারো কাছেই। শিল্পাঞ্চল হওয়ায় এই এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো যেমন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি সেখানকার উচ্ছিষ্ট পণ্যের গুদামও আতঙ্ক বাড়াচ্ছে জনমনে। তাই তো নগরবাসীর প্রশ্ন, কবে শৃঙ্খলা আসবে এই খাতে? মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। অযত্ন, অবহেলা ও সংস্কারের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনটি। সংস্কার করা না হলে 750 বছরের প্রাচীন এই নিদর্শনটি অচিরেই বিলুপ্ত হবার আশঙ্কা এলাকাবাসী ও সংস্কৃতি প্রেমীদের। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে সুপারিশ করার আশ্বাস জেলা প্রশাসকের। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের 16পাড়া গ্রামে দরগা বাড়ি কবরস্থান সংলগ্ন একতলা ভবনটি দাঁড়িয়ে আছে 750 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে।
শ্যাওলা জমে দেয়ালের রং নষ্ট হয়ে ধূসর বর্ণে পরিণত হয়েছে। ধ্বংস হয়েছে সামনের অলংকৃত তোরণ। দরজা জানালা কিছুই নেই। ভেতরে ছাদের পুরো অংশের পলেস্তারা খসে পড়েছে। পেছনের দেয়ালের মাঝখানে উপর থেকে নিচ পর্যন্ত ধরেছে ফাটল। চারপাশের দেয়ালে ছোট বড় গাছ জন্মে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে ঐতিহাসিক নিদর্শনটি। পুরাকীর্তিটির মাটির নিচের একটি কক্ষে সুফি সাধকগণ নিয়মিত আধ্যাত্মিক গান সাধনা করতেন। সরু সিঁড়ি বেয়ে মাটির নিচে প্রবেশ করলে দেখা যায় অন্ধকার কক্ষটি পানিতে নিমজ্জিত। অতীতের জৌলুস হারানো জরাজীর্ণ ভবনটি এখন স্থানীয়দের কাছে আন্ধার কুঠুরি নামে পরিচিত। সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। আন্দারকোটাটা মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত এবং একটা দর্শনীয় স্থান। উপমহাদেশের ভিতরে প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় ছিল এখানে। হাজার হাজার স্টুডেন্ট আসতো। বাৎসরিক একটা উরুস হয়। উরুসে ইন্ডিয়ার বিহার থেকে অনেক প্রচুর লোক আসে। সরকারের সাহায্যের সহযোগিতা যেভাবে হোক এটা আরো উন্নত হোক, আরো এটা পর্যটক হিসাবে এই এলাকাটা আরো সৌন্দর্য হোক। প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বিভিন্ন দেশের বিখ্যাত লেখকদের বিভিন্ন ভাষার হাজারো কিতাব ও পুস্তক সংরক্ষণ ছিল এই গ্রন্থাগারে। তবে কালের বিবর্তনে বিশ্ববিদ্যালয়টির অস্তিত্ব বিলুপ্তির পর গ্রন্থাগারটিও ধ্বংসের পথে। সংস্কার করা না হলে ঐতিহাসিক প্রাচীন নিদর্শনটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা সংস্কৃতি প্রেমীদের। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে সুপারিশ করার আশ্বাস জেলা প্রশাসকের। যত দ্রুত সম্ভব এটিকে সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক এবং প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের অধীনে নেওয়া হোক। পর্যটন এবং সংশ্লিষ্ট আর্কিওলজি ডিপার্টমেন্টের সাথে কথা বলে কিভাবে এটা সংরক্ষণ করা যায় আমরা সেই ব্যবস্থা করব। গ্রন্থাগারটির প্রতিষ্ঠাতা শেখ সরফ উদ্দিন আবু তাওয়ামার মৃত্যুবার্ষিকীর স্মরণে প্রতি বছর মাঘ মাসের 12 তারিখ ভবনটির পাশে তার সমাধিস্থল ঘিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রংপুরে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে পুত্রবধূকে হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নিহত নারীর পরিবার। বৃহস্পতিবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে নিহতের বাবা মেনাজুল হক জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে শ্বশুর বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। 30 সেপ্টেম্বর তার মেয়েকে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তবে গ্রেফতার হয়েছেন একজন। ভোলায় কলেজ প্রভাষককে হেনস্থার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের 2 শিক্ষকের বিরুদ্ধে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সেলিম আহমেদ লিটন জানান, বৃহস্পতিবার দুপুরে চলছিল শিক্ষকদের বৈঠক। সে সময় অফিস সহকারী পদে একটি নিয়োগের বিষয়ে অপর 2 প্রভাষক তুহিন ও মফিজের সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা। এক পর্যায়ে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন সেলিম। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ, তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রভাষক তুহিন। রংপুরে 3টি হাসপাতালে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার, সিলগালা সহ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধাপ এলাকায় এলিট হাসপাতাল, জয়তন ক্লিনিক ও রহমানিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন। এ সময় ক্লিনিকে ডাক্তার নার্সের অনুপস্থিতি, অনুমোদনের থেকে বেশি বেড সংখ্যা, অব্যবস্থাপনায় রোগীর মৃত্যু ও মানসম্মত অপারেশন থিয়েটার না থাকা সহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় বন্ধ করা হয় হাসপাতালগুলো। আগামী 2 সপ্তাহে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে না পারলে আইনানুগ ব্যবস্থা নেবে স্বাস্থ্য বিভাগ। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। মানিকগঞ্জে সারের সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকার সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। সার না পেয়ে অনেক কৃষকই ফিরছেন খালি হাতে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। বর্ষার পানি নেমে যাওয়ায় রবি শস্য আবাদে ব্যস্ত মানিকগঞ্জের চাষিরা। রোপণ করা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, রসুন, সরিষা, আলু সহ নানা বীজ। এতে বেড়েছে সারের চাহিদা। তবে কৃষকদের অভিযোগ, সার সংকট দেখিয়ে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন ডিলাররা। 1350 টাকার সার বিক্রি করা হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। সার না পেয়ে অনেক কৃষককে ফিরতে হচ্ছে খালি হাতে, আবার অতিরিক্ত দাম দিলে মিলছে সার। সারের সংকটে কোনো ফসলই আমরা
মানে বীজ রোপণ করতে পারতেছি না। টাকা দিয়ে কিনে নিতেছে, তাও মনে করেন যে গোপনে চুরি করার মতো অবস্থা। টেলাররা তাল বাহানা করে যে সার নাই, উডা নাই, উডা নাই। 1400 টাকা সার এখন 1900, 2000 এরকম করে নিতেছে। অতিরিক্ত দামে বিক্রির কথা অস্বীকার করে সার সংকটের কথা বলছেন ডিলাররা। টিএসপি সারটা সংকট, এই জন্য আমরা দিতে পারতেছি না। আমি 1350 দামের সার ওই টিএসপি সার দিয়েছি এবং আমার কাছে প্রকৃত নেমো আছে। সারের কোনো সংকট নেই জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যদি কোনো আমাদের ডিলার কৃত্রিমভাবে কোনো মজুত করে রাখে বা সংকট তৈরি করার চেষ্টা করে, যদি আমরা এটা প্রমাণ পাই, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিসির তথ্য মতে জেলায় চলতি মাসে 9460 টন সারের মজুত রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। বৈরী আবহাওয়ায় সরবরাহ কম থাকায় বগুড়ার মহাস্থানগড় মোকামে এখনও চড়া সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়াল, বগুড়ার মহাস্থানগড়, যেটি দেশের অন্যতম সবচাইতে বড় সবজির মোকাম হিসেবে পরিচিত, সেই মহাস্থানগড়ে কিন্তু ইতিমধ্যেই শীতকালীন যে সবজিগুলো সেগুলো উঠতে শুরু করেছে। তবে শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো উঠতে শুরু করলো, এখন পর্যন্ত দাম কিন্তু ক্রেতাদের পুরোপুরি নাকালের মধ্যে আসেনি। তবে এই সপ্তাহের ব্যবধানে কিন্তু সবজির যে দামগুলো রয়েছে, বিশেষ করে মূলা, করলা, পটল এবং বাঁধাকপি থেকে শুরু করে ফুলকপি, ঝিঙ্গা থেকে অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে, সেই শীতকালীন সবজিগুলোর দাম কিন্তু আসলে সিম সহ কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। তবে এখন পর্যন্ত যে সিম শীতকালের অন্যতম সবজি, সেটি এখানে পাইকারিতে 110 থেকে 120 টাকার মতো বিক্রি হচ্ছে। এছাড়াও যে ফুলকপি উঠেছে, সেই ফুলকপি 65 থেকে 70 টাকার মতো কেজিতে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে, এগুলোর দাম কিন্তু বাড়তি রয়েছে এবং এখানে যারা কৃষক রয়েছেন তারা বলছেন মূলত শীতকালীন যে সবজিগুলো সেটি কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আসলে উঠতে শুরু করবে পর্যায়ক্রমে এবং এরপরে কিন্তু আসলে দাম যেটি সেটি কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে আসতে শুরু করবে। এবং সবচাইতে কম দামে কিন্তু বিক্রি হচ্ছে আলু, মাত্র 15 থেকে 18 টাকা কেজিতে আসলে পাইকারিতে এখানে বিক্রি হচ্ছে। এবং আলুর দাম কিন্তু শুধু এখন নয়, পুরো বছর জুড়েই কিন্তু আসলে নিম্নমুখী ছিল। এছাড়াও মূলা বিক্রি হচ্ছে মাত্র 18 থেকে 20 টাকা কেজিতে। করলার দাম কিন্তু কিছুটা চড়া রয়েছে 50 টাকার উপরে কেজিতে। এবং কয়েকদিন ধরে টানা আসলে বৈরী আবহাওয়ার জন্য কিন্তু আমরা আজকে দেখেছি যে মহাস্থানগড় সবজির মোকামে যেই সাধারণ কৃষকরা আসলে তাদের যে উৎপাদিত সবজি একটু মাঠ থেকে এই পর্যায়ে নিয়ে আসেন, তার পরিমাণ কিন্তু একেবারেই কম, অর্থাৎ সরবরাহ কিন্তু একেবারে কমে গিয়েছে আজকের বাজারে। এর প্রভাব কিন্তু আসলে পাইকারিতে পড়বে। এবং এই যে মহাস্থানগড় সবজির মোকাম, সেই মহাস্থানগড় সবজির মোকাম থেকে কিন্তু দেশের যে অন্যান্য পাইকারি মোকামগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সরবরাহ হয়ে থাকে সারা দেশব্যাপী। এবং এই শীতকালীন সময়ে কিন্তু 70 থেকে 75টি ট্রাকে করে প্রতিদিন সবজিগুলো দেশের বিভিন্ন প্রান্তে যেয়ে থাকে। তো বগুড়া থেকে সবজির মোকাম থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। বগুড়ার মহাস্থানগড় থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। ছুটির দিনে হাঁক ডাকে জমে উঠেছে বাইপাইল বৃহত্তম পাইকারি মাছের আড়ত। ছোট বড় বিভিন্ন আকৃতির মাছের দরদাম জানাতে সেখানে আছেন সহকর্মী মুজাফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়, আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়া, ঢাকা জেলার সবচেয়ে বড় মাছের পাইকারি আড়ত, যেটি আশুলিয়া দাম কিছুটা কম, কিছুটা বেশি, নির্দিষ্ট প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে। ক্রেতারা বলছেন যে অঞ্চলের বিভিন্ন জেলা থেকে মাছ এসে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আজকেও শুক্রবার বন্ধের দিনে মাছ। সাভারের বাইপাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাফর হোসেন জয়। মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলির হাটে জমজমাট দেশীয় ফলের বেচা বিক্রি। পাওয়া যাচ্ছে বিদেশি হরেক রকমের ফলও। তবে ফলের পর্যাপ্ত সরবরাহ থাকলেও চাহিদা বেশি থাকায় সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা ফলের হাটে রং বেরঙের মৌসুমী ফলের সমারোহ। বৃহস্পতিবার ভোর হতেই দেশীয় পেয়ারা, মাল্টা, ড্রাগন, কমলা, পাকা পেঁপে সহ নানা তাজা ফল কিনতে সরব হয়ে উঠেছে নিমতলার সবচেয়ে বড় এই হাট। বিদেশি ফলও রয়েছে, বেচা কেনার ধুম। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের ফলের দাম। তবে কেমিক্যাল মুক্ত ফল পাওয়ায় স্থানীয়রা ছাড়াও নানা অঞ্চল থেকে ক্রেতারা আসেন এই হাটে। এটা আমার বাচ্চাকে আমি খাওয়াই, তো মানে আমার রেগুলারই কলা খাওয়া হয়, আমি ওনার থেকে সবসময় কলা নিয়ে যাই। ফলটা ভালো, এখন অন্যান্য খাবারের পাশাপাশি আমরা এই ফলটা খাওয়াই, আপনার শরীর ভালো থাকে, পুষ্টি হয়, ভিটামিন হয়। কেমিক্যাল দেওয়ার সুযোগ নেই আমাদের, এটা এলাকার কলা আনে, নতুন ফল আসে এবং সবাই আমরা এখান থেকে দূরে থেকে এখান থেকে নিয়ে যাই। এদিকে কৃষি বিভাগ বলছে বিষমুক্ত ফলের হাটে কেউ কেমিক্যাল ব্যবহারের চেষ্টা করলে জরিমানা করা হবে। দেশীয় ফলে ফরমালিনটা মেশানো হয় না, যেগুলো বিদেশি ফল সেগুলোতে হয়তো মেশানোর কোনো প্রক্রিয়া থাকতে পারে। তবে আমরা কৃষি অধিদপ্তর থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করি যাতে এই ফরমালিন মুক্ত ফলগুলোই আমাদের কৃষক ভাইরা আবাদ করেন এবং আমাদের মানুষ বেশি বেশি করে খেতে, মানে সহজলভ্য হয় খেতে পারে। জেলায় 1935 হেক্টর জমিতে ফলের বাগান রয়েছে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সরব থাকে এখানকার ফলের দোকান। 20টি দোকানে প্রতিদিন বিক্রি হয় 5 থেকে 7 লাখ টাকার ফল। মুন্সিগঞ্জের নিমতলা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দিনাজপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 4টি ট্রলি জব্দ সহ অকার্যকর করা হয়েছে বালু উত্তোলনের 2টি মেশিন। বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নের কাবলিপাড়া এলাকায় নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় উপজেলা প্রশাসন। করতোয়া নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু তোলা এবং পরিবহনের প্রমাণ মিললে জব্দ করা হয় ট্রলিগুলো, অকার্যকর করা হয় মেশিন। মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গবাদি পশু বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে শিবচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই ত্রাণ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক আফসানা বিলকিস। সম্প্রতি শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত 9টি পরিবারের হাতে 2 বান্ডেল করে ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ দেওয়া হয়। এ সময় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে 2টি পরিবারের মাঝে গবাদি পশুও বিতরণ করা হয়। নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিতেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৌদা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে মেরি স্টোভস আয়োজিত নারীর স্বাস্থ্যসেবা উন্নয়নের যৌথ উদ্যোগ বিষয়ক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশে এখনও প্রজনন, স্বাস্থ্য এবং মাতৃত্বকালীন যত্ন অনেকের জন্যই বিলাসিতা। নারীকে সুস্থ রাখতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। উপকূলীয় এলাকায় নারীরা লবণাক্ততা, বিশুদ্ধ পানির অভাব ও প্রজননজনিত নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন জানিয়ে তিনি বলেন, এসব অঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল ক্লিনিক বা নৌকা হাসপাতাল চালু করা জরুরি। এ সময় রোহিঙ্গা ক্যাম্প বা উপকূলীয় প্রত্যন্ত এলাকায় যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন তারা মানসিকতার ফ্রন্ট লাইনে কাজ করছেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। অবশ্যই স্বাস্থ্যের সাথে পরিবেশের একটা সম্পর্ক আছে এবং এই সম্পর্কটাই কিন্তু আসলে প্রিভেন্টিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ। সমাজ একেবারেই অপ্রস্তুত ছিল, সেই জায়গা থেকে প্রস্তুতিটা হয়ে গেছে আমাদের, এখন এগিয়ে যাওয়ার পালা, সেখানে একটু সময় লাগবে। সারাক্ষণ নেগেটিভিটি ছড়ানোর পিছেও একটা উদ্দেশ্য আছে, সমাজের সকলকে বিতর্কিত করে তোলার পিছনেও একটা উদ্দেশ্য আছে। আপনি সত্য জানলেন না জানলেন কতগুলো বিতর্কিত কথা লিখে দিলেই তো হলো, তার মানুষের মুখে মুখে ঘুরতে থাকে। এই যে মানুষের ফোকাসটা নষ্ট করে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ডিজাইন করে করা হয়েছে। বাংলাদেশি শ্রমিকদের উৎপাদন ক্ষমতা যেমন বেশি, তেমনি এখানকার পণ্য উচ্চমানের। তাই ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ফ্রান্স। ধামরায়ের একটি গার্মেন্টস পরিদর্শনে এসে এমন কথাই জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ-মার্ক সেরে শার্লে। বলেন, সবুজ শিল্পায়নে রেকর্ড গড়ছে বাংলাদেশ। এ সময় উদ্যোক্তারা জানান, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই সবুজ কারখানামুখী হচ্ছেন ব্যবসায়ীরা। এম এস আরিফিনের রিপোর্ট।
বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব ১০০টি তৈরি পোশাক কারখানার মধ্যে ৬৮টি বাংলাদেশে। মার্কিন লিড সনদের হিসাবে সর্বোচ্চ সংখ্যক ২৬৮টি সবুজ কারখানা রয়েছে এদেশেই। এমনই একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ধামরাইয়ের সোনোটেক্স গ্রুপ, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ২২,০০০ শ্রমিকের। প্রত্যেকেই সন্তুষ্ট কর্মপরিবেশ ও বেতন ভাতা সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধায়। পরিবারে বা ফ্যামিলিতে আমাদের যা লাগে সংসারে, এখানে সব ধরনের জিনিসপত্র পাই কম দামে, এটা আমাদের জন্য অনেক হেল্পফুল। দুপুরে খাবারের সুযোগ সুবিধা আছে, ক্যান্টিনের সুযোগ সুবিধা আছে, মাতৃকালীন ছুটির সুবিধাও আছে এই জায়গায়। ৩০ তারিখে বেতন পাই, ১ তারিখে হাজিরা বোনাস পাই, ঠিক আছে, তারপর পিআইবির টাকা পাই। এই কারখানাটি পরিদর্শন করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। ঘুরে দেখেন কাঁচামাল থেকে পোশাক তৈরির বিভিন্ন ধাপ, কথা বলেন শ্রমিক কর্মকর্তাদের সঙ্গে। জানান বাংলাদেশি পোশাকই ফ্রান্সের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারে। Capacity of Bangladeshi workers to produce very high quality for the European market. The partnership is going very well because they have a very high level of quality and way of life for the workers. What I saw seems to be very promising for the development of links between France and Bangladesh. সোনোটেক্স গ্রুপ কর্তৃপক্ষ জানায় ফ্রান্স সহ বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সবুজ কারখানা তৈরিতে জোর দিচ্ছেন তারা। ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে আমরা কম্পিটিটিভ থাকতে পারি মার্কেটে, পাশাপাশি আমরা অবশ্যই প্ল্যানেট নিয়ে চিন্তা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা করি। হাই এন্ড প্রোডাক্ট আমরা কীভাবে করতে পারি সেই চিন্তা করতে হবে এবং আমাদের এফিসিয়েন্সি বাড়াইতে হবে। এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট পরিবেশ বান্ধব ফ্যাক্টরিতে একটু বেশি মনে হয়, কিন্তু লং টার্মে এটা একটা বেনিফিশিয়াল ফ্যাক্টরির জন্য, খরচ কমাতে সাহায্য করে। তৈরি পোশাক সহ বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্য ইউরোপে এককভাবে ২ বিলিয়নের বেশি আয় হয় ফ্রান্স সহ মাত্র ৪টি দেশ থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। এর ফলে রপ্তানি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি জিএসপি সুবিধা হারাবেন উদ্যোক্তারা। তাই পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার দিকেই মনোযোগী হচ্ছেন শিল্প খাতের উদ্যোক্তারা। এমএস আরিফিন, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। কয়েক মাসের মাথায় পর্তুগালে দুর্বৃত্তের হামলায় প্রাণ হারালেন আরও এক প্রবাসী বাংলাদেশি। এতে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া, আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যাকারীর দ্রুত বিচারের দাবি প্রবাসীদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ২৮ অক্টোবর রাতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি শামীম হোসেনের সাইকেলটি নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী। পিছু নিলে এলোপাথারি ছুরিকাঘাত করা হয় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যান শামীম হোসেন। পর্তুগালের লিসবনের অদূরে সমুদ্র তীরের শহর কোস্টা কাপারিকায় ৫ বছর ধরে বসবাস শামীমের। কাজ করতেন একটি রেস্টুরেন্টে, পাশাপাশি করতেন ফুড ডেলিভারিও। হত্যাকাণ্ডের পরদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন কোস্টা কাপারিকার বাংলাদেশি ব্যবসায়ীরা। সহানুভূতি জানিয়েছেন স্থানীয়রা। সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি তাদের। ওনার হত্যাকাণ্ডের পর যে সরকারের প্রশাসনের যে গাফিলতিটা ছিল আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। 14-15 ঘন্টার লাশটা পড়েছিল। এটা কেন হলো, এটা একটা যে কারণেই হোক, এটার আমরা স্বচ্ছতা চাচ্ছি। 3-4 মাস আগে একটা ঘটনা ঘটেছে, কিন্তু আবার সেম ঘটনাই ঘটছে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় 30 অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আমরা চাইতেছি আমাদের দূতাবাস পর্তুগালের গভর্নমেন্টের সাথে কথা বলে এটার জন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো, ভবিষ্যতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। এর আগে জুনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন আরও এক বাংলাদেশি। কোস্টা কাপারিকা এলাকায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠান বাংলাদেশি মালিকানাধীন। সুভেনির দোকানের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসা সহ বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে অভিবাসীদের টার্গেট করে পুরো পর্তুগালেই নেতিবাচক প্রচার অব্যাহত রেখেছে কট্টর ডানপন্থীরা। অতীতের যে কোনো সময়ের তুলনায় পর্তুগালের অভিবাসীরা সবচেয়ে কঠিন সময় পার করছে। বিভিন্ন স্থানে অভিবাসীদের উপর ঘটছে হামলার ঘটনা। এছাড়া ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি সরকারের নানা পদক্ষেপেও কোণঠাসা তারা। অভিবাসন সংশ্লিষ্টরা বলছে, মানবিক মূল্যবোধ সম্পন্ন পর্তুগিজরা অভিবাসীদের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে তাদেরকে আরো জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় শুক্রবার থেকে পুনরায় কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী 6 নভেম্বরের বৈঠকে দুপক্ষের মধ্যে শান্তি রক্ষায় আরও বিধান রেখে তা চূড়ান্ত করা হবে, যেখানে শর্ত ভঙ্গ করলে থাকবে সাজার ব্যবস্থাও। এমন পরিস্থিতির মধ্যেই শিখদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে 2100 জনেরও বেশি ভারতীয় শিখকে ভিসা প্রদান করেছে নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশন। রক্তক্ষয়ী সংঘাতে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান শান্তিরক্ষার বিষয়ে সম্মতি জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি আবারও কার্যকর হবে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তানবুলে পাকিস্তান ও আফগান তালিবান প্রতিনিধিদের আলোচনার পর দুদেশ যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়। আলোচনার পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, শান্তিরক্ষায় আরও বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হবে, যা আগামী 6 নভেম্বরের বৈঠকে চূড়ান্ত করা হবে। দুদেশের মধ্যে কোনো একটি দেশ শর্ত ভঙ্গ করলে শাস্তির বিধান রাখা হবে বলেও জানানো হয়। এদিকে শান্তিরক্ষার আলোচনায় দুদেশের অংশগ্রহণের প্রশংসা করেছে তুরস্ক ও কাতার সরকার। এ সময় পাকিস্তান ও আফগানিস্তানে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান তারা। চলতি মাসে পাকিস্তান ও আফগান সীমান্তে একাধিক সংঘাতের ঘটনা ঘটে। হামলা পাল্টা হামলায় বহু মানুষের প্রাণ হারানোর পর 19 অক্টোবর উভয় পক্ষ দোহাতে যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা পরবর্তীতে আবারও সহিংসতে রূপ নিলে পুনরায় দুপক্ষকে নিয়ে আলোচনায় বসে মধ্যস্থতাকারী দেশ কাতার ও তুরস্ক। এদিকে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনার মধ্যেই শিখদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে 2000-এর বেশি ভারতীয় শিখ ধর্মাবলম্বীকে ভিসা প্রদান করেছে নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশন। ধর্মীয় উৎসব ঘিরে নাশকতা এড়াতে পাকিস্তান জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। অবশেষে চীনা পণ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হওয়া বৈঠক ফলপ্রসূ ছিল বলে দাবি করেন তিনি। ট্রাম্প জানান, বিরল খনিজ বাণিজ্য বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ইউক্রেন যুদ্ধবন্ধে একসঙ্গে কাজ করবে ওয়াশিংটন বেইজিং। অন্যদিকে গাজা যুদ্ধবন্ধে ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন শি জিনপিং। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। হাঁটতে হাঁটতে ক্লান্ত টিম টাইগার। নিয়ম রক্ষার ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ দল, তবে মাঠে এসে ঠিকই অনুশীলন করেছে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং বোলিংয়ে প্রায় 2.5 ঘন্টা ঘাম ঝরিয়েছেন ড্যারেন সামি শিষ্যরা। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা তারা এখান থেকেই নিতে চায়। সাগরিকায় সন্ধ্যা 6টার শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। চট্টগ্রাম থেকে বিস্তারিত থাকছে তামিম হোসেনের রিপোর্টে। একই হয়তো বলে নিবেদন, ক্যারিবিয়ানরা লম্বা সময় টি-20 ক্রিকেটে ছিল না সেরা ছন্দে। ফর্ম খুঁজে পেতে সিরিজ জিতেও নেই স্বস্তিতে। টানা ম্যাচ খেলার ধকল মাথায় নিয়ে হাজির মাঠের অনুশীলনে। অন্যদিকে হাঁটতে হাঁটতে ক্লান্ত টিম টাইগার। লিটন সালাউদ্দিনরা সীমাবদ্ধ কেবল হোটেলের পরিকল্পনাতেই। দ্বিতীয় ম্যাচে জাকির শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল যাচ্ছে তাই। সবশেষ 7 ইনিংসে 3 ডাকে শামীম করেছেন মাত্র 65 রান, জাকিরের ব্যাটে রান 83। হার্ডিটার তকমা পাওয়া হৃদয়ের অবস্থাও করুন। ব্যাটাতে না পারলেও ডট বলে হাফ সেঞ্চুরি করেছে টিম টাইগার। এমন পারফরমেন্সের পর অনুশোচনার ছিটে ফোটাও হয়তো নেই তাদের মধ্যে। ম্যাচে করা ভুলগুলো নিয়েও নেই কোনো ভুরুক্ষেপ, কারণ চিন্তা থাকলে হয়তো দেখা যেত মাঠের অনুশীলনেই। তবে দল না আসলেও পেস বোলিং কোচ শন টেইট ঠিকই এসেছেন মাঠে। জেমস পেমেন্ট ছিলেন তার সঙ্গে। মাঠের ক্রিকেটটা ছাড়লেও ফিটনেস কতটা জরুরি বেশ ভালোই জানেন তারা, যদিও এই বিষয়টা হয়তো বোঝাতেই পারেননি শিষ্যদের। অনুশীলন না করলেও মাঠের সান্নিধ্যে থাকলেও যে শেখা যায় অনেক কিছু। এদিন হোয়াইট ওয়াশ মিশনে নিজেদের ঘাম ঝরিয়েছেন ক্যারিবিয়ানরা। শুধু সিরিজ জয়টাই তাদের লক্ষ্য নয়, বরং এখান থেকেই আগামী বছরে এশিয়া অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াও টার্গেট। নিয়ম রক্ষার ম্যাচে একাদশে পরিবর্তন আনবে উইন্ডিজ। স্কোয়াডে আসতে পারেন আমির জাঙ্গু। বাংলাদেশ দলেও যে পরিবর্তন আসবে সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। শরীফুল ইমন খেলবেন এ ম্যাচে। একাদশে ফেরানো হতে পারে নুরুল হাসান সোহানকেও। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। সাকিব আল হাসানের ব্যানার প্লাকার্ড নিয়ে মাঠে ঢুকতে কোনো বাধা নেই। এর আগে বিভিন্ন সময়ে নানা অযাচিত ঘটনা ঘটলেও সেগুলোতে বোর্ডের কোনো সায় ছিল না বলে মন্তব্য করেছেন
বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সিকিউরিটি ডিপার্টমেন্টকে জানানো হবে বলে জানিয়েছেন আরও দুই পরিচালক ইফতেখার মিঠু ও সাখাওয়াত হোসেন। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মুকুটহীন সম্রাট। অনেকের মতে লাল সবুজের ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদ মিস্টার 75। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যখনই মাঠে নেমেছেন সমর্থকরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছেন সাকিবের উপর। যখন মাঠে ছিলেন না তখনও তাকে ছেড়ে যায়নি তার ফ্যান বেস। অনেকে মজা করে বলেন সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি তার লয়াল ফ্যানরাই। কিন্তু সময়টা এখন পক্ষে নেই সাকিবের। 1 বছরের বেশি সময় জন্মভূমিতে আসতে পারছেন না তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আসার ইচ্ছা প্রকাশ করলেও সরকারের নেতিবাচক মনোভাবে পারেননি সেটা। আর এখন তো পুরোপুরি অসম্ভব তার ফিরে আসা। যদিও এসবের ধার কখনোই ধারেনি সাকিবের সমর্থকরা। চরম বৈরী সময়েও তারা বারবার সাকিব সাকিব চিৎকারে প্রকম্পিত করেছেন দেশের বিভিন্ন স্টেডিয়ামের আকাশ বাতাস। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসেছেন মাঠে, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। নিরাপত্তা কর্মীদের রোষানলে পড়তে হয় তাদের। সাকিবের নামাঙ্কিত ব্যানার প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয় হাত থেকে। অভিযোগ ছিল ব্যানার নিয়ে ঢুকতে চাওয়ায় অনেকেই শারীরিকভাবে লাঞ্ছনারও শিকার হয়েছেন স্টেডিয়ামের গেটে। যেন সরকার এবং বিসিবির সাইলেন্ট এক নিষেধাজ্ঞা চলছিল সাকিবের উপর। যদিও প্রতিবারই এ বিষয়ে নিজেদের কিছুই করার নেই বলে আত্মসমর্পণ করত বিসিবি কর্তারা। তবে এবার ঘটে গেল অভিনব এক ঘটনা। চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিবের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকেন অনেকেই। জানিয়ে দ্বিতীয় টি-20তে সংঘর্ষ হয় গ্যালারিতে। এরপর একটু নড়ে চড়ে বসেছে ক্রিকেট বোর্ড। পরিষ্কার করে তারা জানিয়েছেন এমন কোনো নিষেধাজ্ঞা তো দূরে থাক, সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢুকতে বাধা দেওয়ার কোনো নির্দেশনাই নাকি দেওয়া হয়নি বিসিবি থেকে। আমরা জানি তার অবস্থান কোথায় কি ছিল, কারণ তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবে। হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকম কথা আছে এবং থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। তবে সংঘর্ষের ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়া নয়, এবার হয়তো একটু বিব্রত বিসিবি। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের কিছু না ঘটে সে বিষয়ে সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেওয়া হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন বিসিবি কর্তারা। সিকিউরিটি চেয়ারম্যান যে আছেন বা প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমরা কথা বলে দেখবো, আমি জানি না এটা আমার মনে হয় আমরা আপনারা তুলেছেন, লেটস ইনভেস্টিগেট। হ্যাঁ, কারণ আমি জানতামও না যে এটার কথা। লেটস ইনভেস্টিগেট করে আমরা পরে জানতে পারবেন। চট্টগ্রামের ঘটনায় স্টেডিয়াম থেকে 6 জনকে আটক করেছিল পুলিশ। পরে মুচলেখা দিয়ে 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। বাকি 3 জনকে আদালতের আদেশে পাঠানো হয়েছে কারাগারে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে বিপিএল এর ড্রাফট টেবিলে। অভিযোগ প্রমাণের আগে কোনো পদক্ষেপ নিচ্ছে না নবগঠিত গভর্নিং কাউন্সিল। এদিকে নির্ধারিত সময়ে পার্টিসিপেশন ফি দিতে ব্যর্থ হবার পরও 2 প্রতিষ্ঠানকে সময় বাড়িয়ে দিয়েছে বিসিবি। আগামী 5 মৌসুমের মধ্যে দলের সংখ্যা 10টি করার লক্ষ্য তাদের। 30 লাখ টাকা খরচ করে 900 পাতার অনুসন্ধান শেষেও কোনো পদক্ষেপ নেই বিসিবির। সন্দেহভাজনদের নাম আছে, কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকার অজুহাতে অভিযুক্তরাও সুযোগ পাবে বিপিএল এর পরের আসরে। আনটিল প্রুভেন গিলটি, আপনি কিন্তু আমাদের সবার কাছে আপনি ইনোসেন্ট। যখন আমরা ফাইনাল হয়ে যাব, আপনি তো এখন আপনাকে সন্দেহভাজন করা হয়েছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা পেতে চাই, কিন্তু যারা কাজটা করছে তাদেরও একটা সিস্টেম আছে, তাদের একটা সময় দিতেই হবে আমাদের। সো যেই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের হাতে এসে পৌঁছবে সেই মুহূর্তে থেকে কিন্তু এটা এফেক্টিভ হয়ে যাবে। এদিকে নতুন কমিটির নতুনভাবে বিপিএল উপহার দেওয়ার শুরুতেই সেই পুরনো রূপ। ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেওয়ার ডেডলাইন পার হবার পরেও আলাদাভাবে 2 প্রতিষ্ঠানকে সময় দিচ্ছে গভর্নিং কাউন্সিল, যাদের একটা আলোচিত চিটাগং কিংস। এই পর্যায়ে তারা আজকে কোয়ালিফাই করেনি। নেক্সট ডেতে যেহেতু আমাদের ফাইনাল হবে, প্রাইমারি আমরা এলওয়াইটা দিব 2 তারিখ, রোববার অথবা সোমবার, 2 বা 3 তারিখে। তো সেই দিন যদি তারা সব ফিল আপ করতে পারে সেটা আমরা দেখব, তারপরে চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এসকিউ গ্রুপ আর দেশ ট্রাভেলস বাদে বাকি 9 আগ্রহী প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনায় বসেছিল বিসিবি। কাগজপত্র যাচাই বাছাই চলছে। 2রা নভেম্বরের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার লক্ষ্য নীতি নির্ধারকদের।
দলগুলোর পক্ষ থেকে পরামর্শ ছিল অনেক। ড্রাফট না করে নিলাম প্রতি ফ্র্যাঞ্চাইজি থেকে একজন প্রতিনিধিকে গভর্নিং কাউন্সিলে রাখা। এসব অনুরোধে কান দেবে কিনা বিসিবি নিশ্চিত নয়। ব্যাটে বলে না মিললে 3 মাস আগে নাম সরিয়ে নেওয়ার সুযোগ রেখেছে বিসিবি। যদি টার্মিনেশন ক্লজ একটা থাকবে, সেই টার্মিনেশন ক্লজটা 3 মাসের আগে, যেমন ধরেন খেলা যদি ডিসেম্বরে হয়, মৌসুমটা যেহেতু ডিসেম্বরে আমরা দীর্ঘদিন প্র্যাকটিসে এসেছে, সো তার 3 মাস আগে যদি উনি চলে যেতে চান, উনিও আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানাবেন। আর আমরা যদি কাউকে কোনো কারণে বাদ দিতে চাই, আমরাও নোটিফিকেশন দিয়ে তাকে বাদ দিয়ে দিব। সময় স্বল্পতায় এবার 6 দল, আগামী মৌসুমে 7 বা 8। 5 বছরের চক্র শেষ হবার আগে আইপিএল এর মতো 10 দল করার লক্ষ্য গভর্নিং কাউন্সিলের। এবারের আসরে থাকছে ডিআরএস, আল্ট্রা এস কিংবা স্পাইডার ক্যামের মতো সব প্রযুক্তি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর গতবারের রানার্স আপ দলের পরবর্তী আসরে না থাকার সম্ভাবনা প্রবল। ফ্র্যাঞ্চাইজি ফি না দেওয়ায় তাদের ডাকা হয়নি সভায়। তবে কি সামনে বিপিএল এ থাকবে না চট্টগ্রামের কোনো দল? সেই শঙ্কায় বন্দরনগরীর সমর্থকরা বলছেন এতে ভাটা পড়বে বিপিএল এর জনপ্রিয়তায়। যদিও আরেক প্রতিষ্ঠান আগ্রহী চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিতে। চট্টগ্রাম থেকে তামিম হোসেনের রিপোর্ট। বিপিএল এর প্রতিটি আসর ঘিরেই হয়েছে নানা বিতর্ক। তবে 12তম আসর নিয়ে কঠোর অবস্থানে বিসিবি। ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে নির্ধারিত সময়। সেই মারপ্যাচেই আটকে গেছে গেলবারের রানার্স আপ চিটাগং কিংস। ফ্র্যাঞ্চাইজি ফি না দেয়ায় বিপিএল এর সভায় ডাকা হয়নি গেলবারের রানার্স আপ চিটাগং কিংসকে। যদিও তাদের আরও একটি সুযোগ দিয়েছে গভর্নিং কাউন্সিল। শেষ পর্যন্ত কিংস সময় মতো সব অর্থ পরিশোধ করতে না পারলে অন্য একটি প্রতিষ্ঠানকে দেয়া হতে পারে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব, যদিও সেটা এখনও চূড়ান্ত নয়। এর আগে বিপিএল এর গেল 11 আসরেই বন্দর নগরী থেকে ছিল ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে এখনও অনিশ্চিত থাকায় হতাশ চট্টগ্রামের ক্রিকেট প্রেমীরা। এখনো দল হয়নি, আমরা অনেক হতাশাজনক, এটা বলা যায় না। আলহামদুলিল্লাহ, দেখি দল হওয়ার ঘোষণা করলে আমরা অনেক খুশি হব। হোম গ্রাউন্ডের জন্য অবশ্যই, যেহেতু চিটাগাঙে ভেন্যু আছে খেলার, সেক্ষেত্রে হোম টিম যদি না থাকে সেটা অবশ্যই হতাশাজনক। যদি আমাদের চট্টগ্রাম না থাকে সেক্ষেত্রে আমাদের চট্টগ্রামবাসী সবারই খারাপ লাগবে। বিপিএল এর 3 ভেন্যু চূড়ান্ত, যার মধ্যে একটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। তবে শেষ পর্যন্ত যদি চট্টগ্রাম দল না থাকে তাহলে এখানে দর্শক খরায় ভুগবে বিসিবি। বিপিএল খেলা যেটা, এটা হচ্ছে যে হোম টিম যদি না থাকে তাহলে দর্শক খরা পড়ে। এটা আমরা চিরকাল দর্শক হিসেবে এটা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং আমরা খুবই হতাশ। দর্শক না থাকলে খেলা ওভাবে জমে ওঠে না। দর্শকই হচ্ছে খেলার প্রাণ। বিপিএল হতে যাচ্ছে, যদি আমাদের চট্টগ্রাম টিমটাই যদি না থাকে বা আমাদের চট্টগ্রামে যদি খেলা হতে যায়, যদি আমাদের চট্টগ্রাম টিমটাই যদি না থাকে তাহলে আমরা কোন টিমকে সাপোর্ট করতে যাব? আমাদের ঘরের মাঠে যদি খেলা হয় তাহলে আমরা চট্টগ্রাম টিমকে সাপোর্ট না করে অন্য টিমকে সাপোর্ট করে আমরা অনুপ্রেরণাটা পাবো না। আমরা চাই আমাদের একটা দাবি আমাদের চট্টগ্রাম টিমটা থাকুক। বিপিএল এর মধ্যে চট্টগ্রাম টিম যদি থাকে তাহলে আমাদের একটা অনুপ্রেরণা দিবে। হোম টিমটা থাকবে না, সেক্ষেত্রে একটা হতাশার জায়গা আছে। এবং দর্শকের ক্ষেত্রে আসলে আমরা বাঙালি, আপনারা জানেন যে আমরা দিন শেষে যাই হোক আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি। যদিও এমনটা প্রত্যাশা নয় কারোই, চট্টলাবাসীর বিশ্বাস শেষ পর্যন্ত বিপিএল এ থাকবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। তরুণ ক্রিকেটার তুলে আনতে বিসিবির অ্যাফিলিয়েশনের বাইরে প্রত্যেক জেলায় একাডেমি কাপ আয়োজনের ঘোষণা দিলেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। নির্বাচনের সময় দেশের বাইরে থাকলেও ঢাকায় পা রেখে এসেছেন বিসিবিতে। জাতীয় দলের জন্য প্রতিটি পজিশনে একাধিক ক্রিকেটার তৈরি করার লক্ষ্য আসিফ আকবরের। এছাড়া বাড়াতে চান বয়সভিত্তিক টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রে বসেই হয়েছিলেন বিসিবির কাউন্সিলর, এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক। বর্তমান প্রজন্ম আসিফ আকবরকে গায়ক হিসেবে চিনলেও তিনি সাবেক ক্রিকেটার। উঠে এসেছেন বয়স ভিত্তিক ক্রিকেট থেকে। অধিনায়কত্ব করেছেন কুমিল্লা জেলা দলের। গায়ক আসিফ এখন ক্রিকেট সংগঠক, তাই দেশে পা রেখেই চলে আসেন বিসিবিতে। হোম অফ ক্রিকেট আসিফের হৃদয়ের অংশ। 2001 থেকে 2005 সালেও তৎকালীন এইচপি প্রধান আরাফাত রহমান কোকোর সঙ্গে কাজ করেছেন তিনি। তাই মিরপুরের সবুজ গালিচায় কিছুটা স্মৃতি রোমন্থন করেন এই পরিচালক। দেশে আসছি, আসার পরে দেখলাম যে অলরেডি লেট, এদিন আজকে সকালে চলে আসছি। কারণ এই মাঠের সাথে সম্পর্ক বহুদিনের। এখানে আসছি 2003 সালে, যখন আরাফাত রহমান কোকো সাহেব ছিলেন হাই পারফরমেন্স স্কোয়াডের চিফ, তখন তো আমরা এই মাঠের প্রত্যেকটি ইঞ্চি চেনা। এই মিরপুর মাঠে যখন সাউন্ড সিস্টেম প্রথম আমি ইমপ্লিমেন্ট করে গেলাম, তো সুতরাং এটা অনেক
ইস্যুস হয়তো আল্লাহ তাআলা চাইছে যে এই ছেলেটা মাঠে গেলে তাকে মাঠে পাঠিয়ে দেয়। নতুন বোর্ডে দায়িত্ব পেয়েছেন বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটিতে। কাজটা নিজের জন্য সহজ মনে করেন আসিফ, কারণ নিজেও উঠে এসেছেন এই স্তর থেকে। দায়িত্ব নিয়েই টুর্নামেন্ট বাড়ানোর ঘোষণা দিলেন আসিফ আকবর। সুযোগ আসছে কাজ করার, আর ভেরি ইম্পর্টেন্ট জায়গা যেটা এজ লেভেল, খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই দায়িত্বটা পাওয়াতে আমার মনে হচ্ছে যে আমার আসলে অনেকদিন পরে কাজ পাইলাম, চাকরি একটা বেটার, বাচ্চাদের নিয়ে কাজ করার সুযোগ, যেটা বাংলাদেশের খুব দরকার। একাডেমিগুলো যেগুলো প্রাইভেটলি ক্লিনিকগুলো চালায়, তাদের মধ্যে একটা একাডেমি কাপ করার চিন্তা করছে, যেখানে কোনো বাধা থাকবে না, কোনো স্কুল অ্যাফিলিয়েশন থাকবে না, যারা ওপেনলি কোচেসরা ক্লিনিক চালায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, 8-10টা ক্লিনিক করতে জেলায় আছে, এবং তারা নিজেদের উদ্যোগে কাজটা করে। নতুন পরিচালক তাই নিজের সক্ষমতা নিয়ে ভালোভাবে জানা তার। ছোটদের নিয়ে কাজ করতে মুখিয়ে আসিফ ধীরে ধীরে অবদান রাখতে চান সিনিয়র স্তরেও। বড়দের ব্যাপারে বড়রা কাজ করছে, আমরা ছোট যারা মাত্র আসলাম, এখন ছোট, মাত্র বোর্ডে আজকে প্রথম বিসিবিতে ঢুকলাম, বর্তমান বা আপকামিং প্রজন্ম ইনভলভ থাকবে, যেন আমাদের দেশটা পাইপলাইনে কোনো একটা পজিশনে যে একটা প্লেয়ার না থাকে, 18 মধ্যে ওপেনিং করবে এক সাইডে, এবং একটা পজিশনে 4-5টা প্লেয়ার না থাকলে তো আসলে জিনিসটা হবে না। সাবেক ক্রিকেটারদের বিসিবিতে আসা দেশের ক্রিকেট উন্নয়নে বড় প্রাপ্তি হবে। যারা মাঠ বিমুখ হয়েছেন তাদেরও ক্রিকেটে সম্পৃক্ত করতে চান আসিফ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা ছাড়াই 14 ফুটবলার নিয়ে শুরু হলো জাতীয় ফুটবল দলের ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ছুটি কাটিয়ে স্পেন থেকে ফিরেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হেড কোচ হেভিয়ের কাব্রেরার। প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পরিবর্তন হলেও তাতে কোনো সমস্যা দেখছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, তবে শেষ মুহূর্তে বদলেছে প্রতিপক্ষ। চিরচেনা নেপালের বিপক্ষে খেলেই ভারত ম্যাচের প্রস্তুতি সারবে লাল সবুজরা। 2 ম্যাচের জন্য 13 দিন আগে ক্যাম্প শুরু বাংলাদেশ ফুটবল দলের। তবে এর পেছনে আরও একটি উদ্দেশ্য আছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। ঘরোয়া লিগে বিরতি চলাকালীন জাতীয় দলের ফুটবলাররা হরহামেশাই চুক্তি ভিত্তিতে খেলে থাকেন বিভিন্ন টুর্নামেন্টে, তাতেই বাড়ে ইনজুরি সংখ্যা। এবার সেই সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা। আমাদের কালচারের একটা যেটা জিনিসটা হলো যে মৌসুমী খেলা, খেপ খেলা। তো আপনি তো জায়গায় আপনার যে সুযোগ পাবে সেই খেপ খেলবে, এই খেপ খেলতে গিয়ে তো আপনার ইনজুরিতে আসছে। তো সমস্ত কিছু বিবেচনা নিয়ে আসলে ক্যাম্পটাকে আমরা করা, যে সবাইকে একসাথে করে রাখি। প্রাথমিক স্কোয়াড ঘোষণা না করলেও আপাতত 14 ফুটবলার নিয়ে শুরু ক্যাম্প। ফিরেছেন হংকং ম্যাচে চূড়ান্ত স্কোয়াডে না থাকা আলামিন, ইব্রাহিম, সুমন রেজা ও কাজেম শাহ। সদ্য যমজ সন্তানের বাবা হওয়া কোচ হাবিয়ার কাবরেরা যোগ দিবেন আরও কিছুদিন পর। লিগের খেলা না থাকায় বসুন্ধরা কিংসের ফুটবলারদের পাওয়া নিয়ে নেই কোনো জটিলতা। এফসি চ্যালেঞ্জ লিগের ব্যর্থ মিশন শেষে তারাও যোগ দেবেন ক্যাম্পে। আমার মনে হয় না যে এইবার আর সেই রকম কোনো আছে। আমার মনে হয় যে আসলে আমাদেরও তো বোঝার ব্যাপার আছে, কারণ লিগ তো বন্ধ, লিগের খেলাও নাই, এবং আমাদের এখানে যারা আছে সবাই কিন্তু এই ম্যাচটাকে নিয়েই, আমরা জানি যে আমরা রেজাল্ট ওই পর্যন্ত যেতে পারি না, কিন্তু ইন্ডিয়ার ম্যাচটাকে সবাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ পরিবর্তন হলেও ভারত ম্যাচের জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। ভারত ম্যাচের জন্য মুখিয়ে আছেন ফুটবলাররা। বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে, তো আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই। আরও ইন্ডিয়া অনেক পরে, মানে অনেক বছর পরে বাংলাদেশ খেলবে। বাট অফকোর্স আমরা মনে করছি আফগানিস্তান নিয়ে আসবে, বাট ওরা আসে না। তারপরে নেপাল দেখতেছি, আর আমার টিম তো 4-5টা নেপালি প্লেয়ার আছে, সবাই ন্যাশনাল টিমে খেলে, তো একটু ফান হবে, ওর সাথে খেলা হবে। নেপাল ম্যাচে দেখা যেতে পারে হামজা চৌধুরী, সমিত সোমকে। 10 নভেম্বর হামজা এলেও সমিত সোমের আসার দিনক্ষণ এখনো হয়নি চূড়ান্ত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নতুন চুক্তির ক্লজ প্রকাশ না করলেও ইন্টার মিয়ামিতে মোটা অঙ্কের অর্থই পাচ্ছেন লিওনেল মেসি। বাৎসরিক $12 মিলিয়ন নিয়ে আর্জেন্টাইন বিশ্ব চ্যাম্পিয়ন তারকাই মেজর সকারের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এদিকে লা লিগায় আয়ের হিসাবে শীর্ষে কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার সাপ্তাহিক আয় 6 লাখ পাউন্ডের বেশি। তালিকার শীর্ষ 20 ফুটবলারের 11 জনই রিয়াল মাদ্রিদের। ক্লাব ফুটবলে টাকার খেলা,
বছর, মাস, এমনকি সপ্তাহের হিসাব কষলেও দেখা যাবে লাখ লাখ টাকা পকেটে পুড়ছেন ফুটবলাররা। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও ব্যাংক ব্যালেন্সে কোনো ঘাটতি নেই লিওনেল মেসির। সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। তবে আর্জেন্টিনিয়ান সুপারস্টারের নতুন চুক্তির ক্লজ গোপন রেখেছে মেজর লিগ সকারের ক্লাবটি। যদিও এটুকু জানা গেছে যে 2.5 বছরের কন্ট্রাক্টে 150 মিলিয়ন পাউন্ড পাবেন মেসি, যেটার মধ্যে থাকবে অবসরের পর ক্লাবের ইকুইটি পাবার বিষয়টিও। বাৎসরিক বেস স্যালারি 12 মিলিয়ন। এবছর মোট আয় করবেন $2 কোটি বেশি। নির্ধারিত সময় 1 অক্টোবরের পরে হওয়ায় নিউ কন্ট্রাক্টের বিষয়টি নিবন্ধিত হয়নি। তবে এলএম টেনি যে থাকছেন MLS এর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্লেয়ার, তা আর বলার অপেক্ষা রাখে না। লিগের হাইয়েস্ট পেইড প্লেয়ার লিস্টে মেসি অ্যান্ড ফ্রেন্ডসের জয় জয়কার। সার্জিও বুস্কেটস 8.8, জর্দি আলবা 6 আর লুইস সুয়ারেস পাবেন $1.5 মিলিয়ন। আর $11.15 মিলিয়ন মেসির পরই 2 নম্বরে সন হিউং মিন। এদিকে লা লিগার সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় শীর্ষে মেসির সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ থেকে সপ্তাহে 6 লাখ পাউন্ডের বেশি আয় করেন ফরাসি বিশ্ব চ্যাম্পিয়ন তারকা। এমবাপের পরই আছেন রিয়ালের আরেক স্টার ডেভিড আলাবা। অস্ট্রিয়ান সেন্টার ব্যাক পান প্রায় 4.5 লাখ পাউন্ড। তার সতীর্থ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের মান্থলি ইনকামও 4 লাখ পাউন্ডের বেশি। এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর কোচ শাবি আলোনসোর সঙ্গে মেজাজ দেখিয়ে পরে আবার ক্ষমাও চেয়েছেন ভিনি। কোচের সঙ্গে এই ঝামেলার মাঝেই শোনা যাচ্ছে সেলেসাও তারকার সঙ্গে নতুন চুক্তির কথা ভাবছে মাদ্রিদিস্তারা। তখন পারিশ্রমিকের তালিকায় আলাবাকে টপকেও যেতে পারেন তিনি। লা লিগায় চলতি বছরের হাইয়েস্ট পেইড প্লেয়ারের লিস্টে শীর্ষ 20-এর 11 জনই রিয়াল মাদ্রিদের। আছেন জুড বেলিংহ্যাম, রদ্রিগো রাও। বার্সেলোনার খেলোয়াড় আছেন 7 জন। শীর্ষ 5-এ আছেন কেবল রবার্ট লেভানডস্কি। টপ 10-এ আছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং, রাফিনিয়া, লামিনি আমালো। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভোটাররা গণভোটের বিষয়বস্তু অবহিত না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার ইসি, মত বিশ্লেষকদের। সুপারিশ যাচাইয়ের তাগিদ, দিনক্ষণ নিয়ে একমত না হলে নতুন সংকটের শঙ্কা। নভেম্বরের শুরুতেই প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি, ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। সনদ নিবন্ধন প্রতীক নিয়েই ভাবছে এনসিপি। গাজীপুরের অলিগলিতে ঝুটের গুদাম, আগুনের ঝুঁকি নিয়ে উদ্বেগ। নিয়ম না মানার প্রবণতায় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। রাজনৈতিক পালাবদলের পরও বদলায়নি পরিস্থিতি। এবং যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার সম্মতি পাকিস্তান আফগানিস্তানের। তুরস্ক কাতারের মধ্যস্থতায় সিদ্ধান্ত, শান্তিরক্ষায় আরও বিধান যুক্ত হচ্ছে 6 নভেম্বরের বৈঠকে। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ ইমন। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।